দর্শক স্বাগত। জুলাই আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু এক বছরের দ্বার প্রান্তে, অর্থাৎ এক বছর আগে এই রকমের একটি বিপুল সম্ভাবনা নিয়ে একটি বিপ্লব ঘটিয়েছিল আমাদের তরুণ সমাজ, সেই সাথে জনতা এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী থেকে শুরু করে আপামর জনগণ। সেই অভ্যুত্থানের ঠিক এক বছর শেষে এসে কী ধরনের সমীকরণ আমরা মেলাতে পারছি, সেই জায়গাতে আমরা গেল বেশ কিছুদিন যাবৎ দেখছিলাম যে চরমভাবে রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে একে অপরের পিছনে এবং সামনে কথোপকথনে লিপ্ত হয়েছিলেন। যেই জায়গাতে আমরা শেষ একটি আশার আলো দেখলাম, সেটি বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সঙ্গে ডক্টর ইউনূসের যে বৈঠক, সেই বৈঠকের সঙ্গে। এবং একইভাবে ডক্টর ইউনূস যে নির্বাচনের সময়টি দিয়েছিলেন, তার সঙ্গে প্রথমে যে সময়টি দিয়েছিলেন যে এপ্রিলের দিকে হতে পারে, তার সঙ্গে কয়েকটি দল একমত হলেও ওই বৈঠকে কিন্তু মোটামুটি এক ধরনের আলোচনা হলো যে প্রয়োজনে এটি এগিয়ে আনা যাবে, প্রয়োজনে এটি পেছানো যাবে। এই যে পরমত সহিষ্ণুতা, সেই জায়গাতে ফিরে আসার পরে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত তো কী, আসলে এটি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং এইভাবে আগামী নির্বাচন পর্যন্ত এগিয়ে যাওয়া, এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, প্রত্যাশা ও বাস্তবতা আজকে আমাদের বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা বরাবরের মতো শিরোনামটি দেখে এসে আলোচনা শুরু করব। গুম বিষয়ে শিগগিরই আইন, জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ। আইনের বিধান হচ্ছে, যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন, তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন। বসুন্ধরার মালিকের দুই ছেলের সম্পদ জব্দে যুক্তরাজ্য সরকারকে দুদকের চিঠি। আকবর সোবহান সাহেবের দুই ছেলে সাফিয়ান এবং সাদাত, এই দুজনের প্রপার্টি সম্পর্কে আমরা তথ্য পাঠিয়েছি। ব্রিটিশ আদালত চাইলে ফিরবে পাচারকৃত টাকা। ইউনূস তারেক সাক্ষাতে পূরণ হয়েছে জনপ্রত্যাশা, বললেন আমির খসরু। বৈঠকের সিদ্ধান্ত ইসিকে জানানোর আহ্বান। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে, সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি। ইসি পুনর্গঠনে অনড় এনসিপি। নির্বাচন কমিশন যে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠান, সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। অনুগত লোকদেরকে নিয়োগ করা হয়েছে, যেটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ব্যাপারে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি করবে এবং সন্দেহ সৃষ্টি করবে। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াত ইসলামীর। এবং একযোগে সংক্রমণ বাড়ছে ডেঙ্গু ও করোনার। এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলক। সিলেটে বিমানবন্দর, রেল স্টেশনে বাড়তি সতর্কতা। দর্শক, শুনছিলেন শিরোনাম। আমরা শুরু করতে চাই তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকের পরে জামাত ইসলামীর আমির একটি প্রেস ব্রিফিং করেছিলেন শনিবারে। সেই বক্তব্য দিয়ে শুরু করতে চাই মোহাম্মদ সেলিম উদ্দিনের কাছ থেকে। বক্তব্যতে উনি যেটি বলেছেন, আলোচনাটা কি চমৎকার, ঠিক আছে, আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং এটি আগামী রাজনীতির জন্য ভালো রোডম্যাপ ঘোষণা করা যেতে পারে। কিন্তু তিনি একটি বিষয়কে আবার একটু অপোজও করেছেন, সেটি হলো যে বৈঠকের পর যে যৌথ প্রেস ব্রিফিং, এইটা নৈতিকভাবে যথার্থ নয়। আমি একটু জনাব সেলিমের কাছে জানতে চাই যে এই জায়গাটা কেন যৌথ প্রেস ব্রিফিং তো তিনি করলেন, তারেক রহমানের পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী ছিলেন, প্রধান উপদেষ্টার পক্ষে খলিলুর রহমান ছিলেন। এই জায়গাতে কেন মনে হলো, নিশ্চয়ই আপনাদের কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে যে এই যৌথ প্রেস ব্রিফিং নৈতিক নয়, নাকি যেহেতু এটি বিএনপির সঙ্গে আলোচনা, সেহেতু আপনারা এক ধরনের বিরোধিতা করলেন? জি, ধন্যবাদ আপনাকে এবং বৈশাখী টিভির দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো আপনি যে প্রশ্ন করেছেন, এখানে প্রথমে হলো আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব কোনো প্রেস ব্রিফিং করেন নাই। এটা ছিল জামাতের নির্বাহী পরিষদের অভিমত, নির্বাহী পরিষদের বৈঠকের একটা অভিমত। সেখানে জামাত যেটা বলেছে,
আপনি ঠিকই বলেছেন যে উনি যে বৈঠক করেছেন এটা তো খুবই স্বাভাবিক। শফিকুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে হ্যাঁ, আমি হ্যাঁ। আমি দুঃখিত, আমি জি, জি। একটু নির্বাহী পরিষদের এটা ওনার কেন্দ্রীয় নির্বাহী ব্যক্তিগত পরিষদের তার বিবৃতি। সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে বিবৃতি জি দেওয়া। জি জি জি। তো সেটা ছিল জামায়াতের পক্ষ থেকে অবজারভেশন যেটা ছিল, প্রথমত বৈঠক তো হইতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। উনি দেশেও তো বৈঠক করেছেন, কিন্তু উনি যে নির্বাচনী ডেট ঘোষণা করলেন দেশে থাকতে, সেটা কিন্তু তার আগে সকল দলের সাথে একটা আলোচনা তিনি করেছেন। সেই আলোচনার প্রেক্ষিতে তিনি একটা ভাষণ দিয়েছেন, আমরা সেই ভাষণকে স্বাগত জানাই। ঈদের আগে যে ভাষণ ঈদের আগে যেটা দিলেন, কিন্তু লন্ডনে গিয়ে উনি বৈঠক করে বৈঠকের সিদ্ধান্তটা উনি এবং একটা রাজনৈতিক দলের নেতার পক্ষ থেকে যেটা দেওয়া হলো, আমরা বলেছি যে রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণত নিরপেক্ষ সরকার হিসেবে যারা থাকেন, এরকম দ্বিদলীয় সরকার এবং আরেকটা দল মিলে যে ব্রিফিং, এটার কোনো পূর্ব রেওয়াজ নাই, সেই সংস্কৃতিটা নাই, এটা একটা নতুন ঘটনা। এবং আমরা মনে করি তিনি যদি একটা নিরপেক্ষ জায়গায় আছেন, তার আরেকটু সতর্কতা দরকার ছিল তার, অথবা তার যে অনেক জিনিস আইনের কোনো বিষয় না, পাবলিক পারসেপশনের বিষয়, এটা একটা আস্থা অনাস্থার বিষয়। তিনি যে এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, তার মাথায় তো এটাও আসতে পারতো যে ঠিক আছে, জনাব তারেক জিয়া একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের একজন, তিনি ভাইস কি বলে অ্যাক্টিং চেয়ারম্যান, তো সেক্ষেত্রে তাকে তিনি এই কথা বলতে পারতেন যে ঠিক আছে, আপনার কথা আমরা শুনলাম, এবং এটা হতেও পারে যে আমরা ইলেকশন আগাইয়া আমরা ফেব্রুয়ারিতে করব, কিন্তু পুরো সিদ্ধান্তটা এবং সংস্কার যদি পর্যাপ্ত হয় তাহলে সেটাও তিনি বলেছেন, উনি শর্তযুক্ত কথাই বলেছেন। কিন্তু তারপরেও যে বাইরে গিয়ে প্রেস ব্রিফিংটা যৌথভাবে হলো, এটা একটা পাবলিক পারসেপশন এরকম হইতে পারে যে জিনিসটাকে মানে একটা দলের একজন নেতার সাথে, গুরুত্বপূর্ণ একটা নেতার সাথে কথা বলেই তিনি একটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন। দেশে যে আরও অনেক ওয়ার্কিং রাজনৈতিক দল আছে যারা ওনাকে বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছে এবং উনি পরামর্শ নিচ্ছেন, সবার সাথে আবার একটু কথা বলে এরপরে যদি একটা ব্রিফিং তিনি করতেন, সেটা বেশি উত্তম হইতো, ভালো হইতো। আমরা সেটাই বলেছি আর কি। অর্থাৎ ডক্টর ইউনূস সবার সাথে কথা বলে ঢাকায় এসে, হ্যাঁ, স্টেটমেন্টটা ঢাকায় এসে দিলে ভালো হইতো। বিদেশে বসে দেশের একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে, যেটাতে যেমন নির্বাচনের সময়, এই সময় তো জামাতই সবার আগে বলেছে, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আমেরিকান একটা ডেলিগেশনের সাথে কথা বলে এসে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, এপ্রিলে এটা বলেছেন যে ইউনূস সাহেব যে জুনের ভিতরে বলতেছেন, জুন মানে মে জুনে তিনি পারবেন না, উনি একেবারে ক্যাটাগরিক্যালি বলেছেন। তারপরে উনি যদি করতে চান এপ্রিলের শুরুতে করলে করতে পারেন, হয়তো বা করা যেতে পারে, কিন্তু এটাও সুইটেবল টাইম না। উনি বলেছেন সবচেয়ে উত্তম টাইম হলো ইউনূস সাহেবের জন্য বা এই সরকারের জন্য যে এটা রমজানের পূর্বে, এটা তো উনিই বলেছেন, কিন্তু ব্যাখ্যা দিয়ে বলেছেন। সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কথা হলো যে একটা দেশ আমরা সবাই মিলে দ্বিতীয়বার স্বাধীন করেছি, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টটা তার কাজগুলো সতর্কতার সহিত যুক্তিযুক্ত উপায়ে সঠিক পদ্ধতিতে করুক, যাতে তারা বিতর্কিত না হন। অলরেডি তো নির্বাচন কমিশন নিয়ে একটা রাজনৈতিক দল তারা অলরেডি প্রশ্ন তুলেছে, এবং তারা ইউনূস সাহেবের এই কর্মকাণ্ডের ব্যাপারে কড়া বিবৃতি দিয়েছে। জামাত ইসলামী এখানে যুক্তিসম্মত সমালোচনা করেছেন, জামাত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে যে এটা করার পিছনে রহস্যটা কী, কারণটা কী। নির্বাচন কমিশন নিয়ে আমি আরো বিশদভাবে আসবো, আমাদের আজকে একটি বিশেষ আমি মনে করি এখানে বিএনপিরও খুব বেশি খুশি হওয়ার কিছু নাই যে আমাদের সাথে একটা যৌথ স্টেটমেন্ট হয়ে গেল। এটা কারণ হলো বিএনপি, জামাত বা আবার অন্যান্য যে পার্টিগুলো আছে, সবার লক্ষ্য থাকা উচিত যে দেশের নির্বাচনটা যেন বিতর্ক মুক্ত হয়। যে নির্বাচন আওয়ামী লীগ করতে গিয়ে বিতর্কিত করে পুরো দলটাই শেষ হয়ে গেল, পুরো শক্তিটা তাদের বিনাশ করে দিল। সামনে এমন কোন নির্বাচন যেন না হয় যে আমরাই মানে একে অন্যকে বিশ্বাস করলাম না, প্রশ্ন তৈরি হয়ে গেল। তাইলে এই নির্বাচন দিয়ে যে সরকার গঠন হবে, এটা বেশি সাস্টেনেবল গভর্নমেন্ট। আমি আরেকটু জানতে চাই, আপনারা কেন মনে করছেন যে এখানে ডক্টর ইউনূসের সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলো? এটি নিরপেক্ষতা এই জন্য প্রশ্নবিদ্ধ হলো যে এটা তো এক দলের কোনো নির্বাচন না। নির্বাচনটা কি খালি একটা দল করবে? না, দেশের অন্যান্য সব দল মিলে করবে। এটা তো ইস্যু সবার সাথে। সবার সাথে যে ইস্যুটা, সেটা উনি সবার সাথে এসে আলোচনা, ওনার কথা শুনলেন, ওনার প্রতি অনার করলেন উনি, যে ঠিক আছে আপনি বলছেন তো আমি এটা যেটা তিনি বলেছেন যে সব সম্পন্ন হলে আমি আগেও নিয়ে আসবো, উনি ছাড় দিলেন। আবার বিএনপি আগে বলেছিল ডিসেম্বরে হতেই হবে, তারাও সেখান থেকে ছাড় দিল।
তারা বললো যে ফেব্রুয়ারিতে। ভালো কথা, এটা তো একটা ভালো দিক, কিন্তু ওই দিকটাই প্রেজেন্টেশনটা আরেকটু যুক্তিসম্মত উপায়ে করলে দেশে কোনো হাবিবুর রহমান হাবিব, আপনার অভিমত কি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সময় দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম, বিজ্ঞ আলোচককে শুভেচ্ছা। আসলে এটা আমি মানব না, আপনি যত ভালো কথাই বলেন, তো অবস্থাটা হচ্ছে তাই। এখন সব সময় গিয়ে সব একভাবে চলে? আমাদের দেশে এখন যে সরকার চলছে এটা কি অতীতে ছিল? আমরা অনির্বাচিত, আমরা কেউ নির্বাচিত না, দেশটা রাস্তাতে আমরা। জামাত সুবিধা ভোগ করতেছে না, অনেকখানে সুবিধা ভোগ করতেছে। বিএনপি তো করছে, এনসিপি সুবিধা ভোগ করতেছে না, অনেকখানে করতেছে। বিএনপি করতেছে না, অনেকখানে করতেছে। ইসলামিক কিছু দল করতেছে না, অনেকখানে করতেছে। আজকে এই জিনিসটা নিয়ে বিরোধিতা করতে তারাই যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করতেছে। আগামী দিনে নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার তাদের কোনো সম্ভাবনা নেই। জামায়াত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে, এটা কিভাবে? অনেকখানে, অনেকখানে। এনসিপির ক্ষেত্রে তাও এক ধরনের এনসিপির চেয়ে বেশি ক্ষমতা ভোগ করতেছে জামায়াত ইসলামী। আচ্ছা, এবং আমি বলি যে এত ক্ষমতা জামায়াত ইসলামী ভোগ করার কোনো অধিকার নাই, তো তাদের তো ওই রকম পার্সেন্টেজ, ওই সমর্থন অতীতের প্রমাণ হয়নি তাদের, তা ভোগ করতেছে। আর যারা আরও ছোটো ছোটো দল আছে বাংলাদেশে, যারা স্বাধীনতা বিশ্বাস করে, প্রগতিশীল, তারা নির্বাচনে আসন খুব কম পাবে বা পাবেই না। তারপরে গণতন্ত্রের প্রতি তাদের সম্মান আছে, যেহেতু সম্মান প্রদর্শন করে, যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারা নির্বাচনকে বিশ্বাস করে, তারা কিন্তু নির্বাচন চাচ্ছে। আপনার 26টি দল, 32টি দল, 26টি দল বক্তব্য দিয়েছে ঐক্যমত্য কমিশনের সামনে। 23টি দল বলেছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে, কেন ডিসেম্বর আগে হতে পারে। জামাত ইসলাম বলেছে না, জাতীয় নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এনসিপি বলেছে অগাস্টে। আর ইসলামিক দল তারা হয়তো এদিক ওদিকে বলছে। তাহলে দেশের সংখ্যাগরিষ্ঠ দল বলতেছে যে আমরা নির্বাচন চাই ডিসেম্বরের আগেই। সেখানে 2-3টা দল তারা বলছে যে না, নির্বাচনটা এখন না, পরে। এখানে ডক্টর ইউনূস উনি গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন উনি একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। সেখানে গিয়ে যেহেতু বিএনপি একটা বড় দল, সেই দলের ওখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তার সাথে দেখা হবে, এটি তো স্বাভাবিক। দেখা হওয়ার পর একটা ভালো কিছু, এই যে অনিশ্চয়তা ছিল একটা, নির্বাচন হবে কি হবে না। এপ্রিল মানে নির্বাচন হবে না, এপ্রিল নির্বাচন হয় কী করে? আপনার পরীক্ষা, তারপরে কি আপনার রমজান, তারপর নির্বাচন হয় কি? বৃষ্টি বাদল, ঝড় গরম। মানে এপ্রিলে যারা চায় তারা নির্বাচন এবছরই চায় না, মানে 26 সালে তারা চায় না। আমি একটু আমি আমার বক্তব্য দিই, তারা নির্বাচনটা চায় না। চাবে কেন? তারা তো ক্ষমতা ভোগ করতেছে, তারা চাবে কেন নির্বাচন? এখন নির্বাচন কমিশন সম্বন্ধে, নির্বাচন কমিশনকে আপনার সংস্কার করতে হবে, বদলাতে হবে। কেন? কারণ কারা করছিল? বিএনপি কি রাষ্ট্রীয় ক্ষমতায়? বক্তব্য নির্বাচন কমিশন নাকি রাজনৈতিক আখড়া হয়েছে? কোন রাজনৈতিক আখড়া হয়েছে? হাবিবুর রহমান হাবিব, আমরা এই প্রসঙ্গে বিশদভাবে আসবো। আমি আরেকটু জানতে চাই যে আপনি নিশ্চয়ই আপনার কোনো অবজারভেশন থেকে বললেন যে জামাত ইসলামী এই সরকারের অনেক প্রভাব রাখছে, সরকারের এইটার একটু মানে আক্ষরিক অর্থে যদি বাস্তব অর্থে আমি বলি, জি, বিভিন্ন জায়গায় যে ধরেন কেন মনে হচ্ছে আপনার এটা বাস্তবায়িত হচ্ছে? আপনার বিভিন্ন জায়গায় আপনার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আপনি দেখেন, তাদের সমর্থিত অনেক জায়গায় আছে। আপনাদের লোকাল গভর্নমেন্টের কিছু কাজ হয়, যেমন ধর ঈদের সময় কিছু কার্ড বিতরণ হয়, তারপর কিছু আপনার যে কার্ড বিতরণ করা হয়, যে সেগুলো ভাগাভাগি হতো। ওখানে বিএনপি নাই, জামাত নাই, সরকার ভাগল না। এটা তো বিএনপিও মনে হয়, বিএনপিও নাই, এও নাই, তারা খুব, বিএনপি তো বড় দল, এককভাবে এই অভিযোগের না, আমি একক বলতেছি না তো, আমি বলতে বিএনপিও ক্ষমতা ভোগ করতেছে, জামাতও করতেছে, এনসিপি করতেছে, আবার অন্য অন্য 2-1টা দল যার অবস্থা তারাও করতেছে। কিন্তু জামাত চাচ্ছে না এই কারণে, এনসিপি চাচ্ছে না এই কারণে, আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি, কি হবে জানি না, আপাত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে, তাতে নির্বাচন যদি হয় জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে,
তাহলে জামাত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। এনসিপিরও নেই, যে তার দল এখনও রেজিস্ট্রেশনও হয় নাই, তারা এখন নিবন্ধিতও না। ইসলামিক যে দলগুলি আছে কিছু ভোট পাবে, কিন্তু ক্ষমতা যাওয়ার মতো সুযোগ নেই। যে কারণে আমি শেষ করে দিই, যে কারণে তারা চাচ্ছে যে আমরা তো ক্ষমতা আসি, ক্ষমতা ভোগ করতেছি, একটা অংশ ভোগ করছি আমরা নির্বাচন দরকার থেকে। আজকে জামাত ইসলাম বিএনপির সিদ্ধান্তের বাইরে কথা বলবে, এটা আমরা চিন্তা করতে পারছি? চিন্তা করতে পারি আমরা? না, এখন তো ভিন্ন প্রেক্ষাপটে সব দল তাদের মতো করে কথা বলছে। পারি আমরা, পারি। হ্যাঁ, সেটা হোক, বিএনপি নির্বাচন করবে, জামাতও নির্বাচন করবে, কিন্তু এত তাড়াতাড়ি এই যে টোটাল ইউটার্ন। আমরা কিন্তু কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাইনি। আমরা কিন্তু শেষ করি, আমরা কিন্তু কোনো দলের বিরুদ্ধে, আমরা এনসিপির বিরুদ্ধে বক্তব্য দেয় না, আমরা জামাতের বিরুদ্ধে দেয় না, কিন্তু সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, সরাসরি আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, আমাদের টার্গেট করে বক্তব্য দেয়, আমাদেরকে আঙ্গুল তোলে। মোহাম্মদ সেলিমউদ্দিন, কেন মানে এই যে কথাটি হাবিবুর রহমান হাবিব বললেন, তিনি বলতে চাচ্ছেন যে আপনারা সরকারকে দারুণভাবে প্রভাবিত করছেন, সরকারি সুবিধা ভোগ করছেন, এবং যে কারণে আপনারা নির্বাচন পেছানোর কথা বলছেন। সবাই নির্বাচন চায়, কিন্তু একটি তারিখ নিয়ে তাদের মধ্যে। প্রথম হলো জনাব হাবিব সাহেব বললেন যে সবাই ওনাদের বিরুদ্ধে কথা বলে, ওনারা কারোর বিরুদ্ধে কথা। আজকে টক শোতে প্রথম কে কার বিরুদ্ধে কথা বলল, ওনার কথা দিয়েই ধরেন। উনি যে আমাদের বিরুদ্ধে কতগুলো কাল্পনিক যে কথা বললেন, এটা ওনার মতো একজন নেতার মুখ দিয়ে এটা শোভা পায় না। কেন উনি একটা কাল্পনিক কথা বললেন? এটা ইন্টারিম গভর্নমেন্ট চালাচ্ছে। আমরা যারা আছি, হ্যাঁ, যারা বিপ্লবের আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম, আমরা কিছুটা তো বেনিফিট সবাই পাচ্ছি। বেগম খালেদা জিয়া কি মুক্তি পান নাই? জনাব তারেক রহমান সব মামলা থেকে মুক্তি পান নাই? আমরা ধরবো এটা কি সরকারের থেকে পাইছে? এইসব প্রশ্ন উঠবে কেন? এটা তো এটা আইনি প্রক্রিয়া, এটা তো আপনি আওয়ামী লীগ নাই, তো দ্যাট মিনস আপনি তো একটা অনুকূল পরিবেশ আপনার সবার জন্য আছে। আমরা তো পলিটিক্যাল পার্টিগুলো এই গভর্নমেন্ট কিছুই করতে পারি নাই, পারছি? আমরা রাস্তায় দাঁড়াইতে পারি নাই ওনাকে। সেখানে আমাদের ছাত্ররা আন্দোলন করছে, আমরা সহযোগিতা করছি। এখন এটা সম্ভব আন্দোলনের পিছনে গিয়ে পলিটিক্যাল পার্টিদের সমর্থন ছিল কিনা, মানে সামনাসামনি না হোক, জামাতের তো 100% সমর্থন ছিল, এবং আমি মনে করি অন্য পলিটিক্যাল পার্টি, বিএনপিরও তো ছিল। আমরা তো অস্বীকার করছি না। আমি বলছি যে এই যে উনি কথাগুলো শুরু করলেন যে জামাত বেনিফিশিয়ারি আর নির্বাচন চাচ্ছে না জামাত বলছে ডিসেম্বরে হলো জামাত নির্বাচনে রাজি আছে, কিন্তু শর্ত হলো নির্বাচনটা ফেয়ার ফ্রি হইতে হবে, ক্রেডিবল হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড হইতে হবে, সংস্কার হইতে হবে, বিচার হইতে হবে, জুলাই সনদ হইতে হবে। এত 1,500 লোক জীবন দেয় নাই একটা যেন তেন নির্বাচন করে কোন একটা, মানে কেউ ডিসেম্বরে হলে যেন তেন নির্বাচন হতে পারে, এটা এনসিপিও বলছে। এই জায়গাটায় আপনাদের ডিসেম্বর হইলে হবে যেন তেন হবে, আমি তো বলি নাই না, আমি এখনো বলি নাই। আচ্ছা আচ্ছা, আমি বলছি আমরা ডিসেম্বরের জন্য রেডি আছি ছিলাম, কিন্তু আমরা বলছি যে তার পূর্বে যে কিছু কাজ আছে সেটা শেষ করতে হবে। শুধু নির্বাচন জিকির করলেন, কিন্তু এই যে শহীদ বিএনপিও তো চায় এই সংস্কার বিচারগুলো। আমরা তো বিএনপির বিরুদ্ধে বলতেছি না ভাই, আমি একটা শব্দ এখনো কি বিএনপির বিরুদ্ধে বলছি? বিএনপি শব্দের নাম নিছি এখনো? আপনি কথা বলেন না, একটা দলকে অ্যাটাক করেন কেন? যে জামাত নির্বাচন চায় না, এই কথাটার কোনো যৌক্তিকতা আছে? আসলে কি জামাত অলওয়েজ বলেছে যে এগুলো যেটা পাবলিক পারসেপশন, এবং যারা জুলাই শহীদদের আত্মত্যাগ, এটা সবাই চায় যে তাদের এই যে যারা খুনি এদের বিচার হোক, বিচারটা ত্বরান্বিত করা হোক, সংস্কারগুলো হোক। আর সংস্কার বাংলাদেশ ফ্যাসিবাদের বোঝ যেটা চেপেছে, সবার আগে তো রাজনৈতিক দলগুলোকে সার্জারি করতে হবে। এখনও তো ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, ফ্যাসিবাদী দল বিদায় নিয়েছে একটা, কিন্তু ফ্যাসিজম তো 100% হয়ে গেছে। এগুলো আমাদের কথায়, আচরণে, বক্তব্যে প্রমাণিত। আমরা কী পেয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে? আমরা সেই পুরাতন মানে ট্যাগ লাগানোর রাজনীতি, পুরাতন অন্যকে টার্গেট করে কথা বলার রাজনীতি, এটাই তো চালু রেখেছি আমরা। জামাত ইসলামী এই রাজনীতি করে না। জামাত ইসলামী পরিষ্কার বলেছে আমরা যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, তবে শর্ত যেগুলো আছে সেটা তো আমরা বারবার বলতেছি, সেটা শেষ করে আপনি ডিসেম্বরে নির্বাচন দেন, আমরা এটা বলেছি। আপনি যদি শেষ করতে পারেন, আমরা প্রধান উপদেষ্টাকে বারবার আহ্বান জানিয়েছি যে আপনি যদি সব কাজ সম্পন্ন করে ডিসেম্বরে দিতে পারেন আমরা খুশি। আমি কি একটা কথা, যদি না পারেন আপনি ফেব্রুয়ারিতে করেন, তা না পারলে এপ্রিলে করেন, কিন্তু আপনাকে কাজগুলো সারতে হবে। এখন কথা হচ্ছে যে জামাত নির্বাচন চায় না, এই কথাটা হলো ডাহা একটা কাল্পনিক কথা। আমি মিথ্যা কথার দিকে গেলাম না, একটা কাল্পনিক কথা। এটা জামাত একটা নির্বাচনমুখী দল,
এবং আমরা 300 আসনে সবার আগে প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছি। কিন্তু তাই বলে যে নতুনভাবে কাইলে ইলেকশন হয়ে যাবে আর আমরা ক্ষমতায় চলে যাব, আমরা এই স্বপ্ন দেখি না। বিচার এবং সংস্কার, বিশেষ করে বিচারটা কি তারিখ ঠিক করে দেওয়া উচিত হবে? ঠিক যে বিচার মানে আপনি সব বিচার তো শেষ করতে পারবেন না, কিন্তু বিচারের একটা দৃশ্যমান বিচার তো কখনো তারিখ ঠিক করে দেওয়া না, এটা এক ধরনের ফ্যাসিজমের দিকেই চলে যাবে। বিচার তো আমরা বলছি না যে আপনি এতদিনের ভিতরে বিচার করেন, কিন্তু কথা হলো এতদিনে এই যে 10 মাস চলে গেল, আরও কয়েক মাস সামনে আছে, এখানে 2-4টা রায়ও হবে না? 5-10টা রায় কি করা যাবে না? কেন যাবে? তাড়াহুড়া করা তো তাড়াহুড়া কেন? এখানে তাড়াহুড়া না তো, পর্যাপ্ত সময়। ডিলে করাটা কি ঠিক আছে নাকি? না, ডিলে করা জাস্টিস ডিলে ইজ জাস্টিস ডিনাইড, জাস্টিস হারি ইজ জাস্টিস বারি। এগুলো তো আন্তর্জাতিকভাবে প্রমাণিত। জাতিসংঘ তদন্ত করে পরিষ্কার করে বলে দিয়েছে এখানে জেনোসাইড হয়েছে, এখানে আমি ছোট্ট একটা সেখানে আপনি বিচার ডিলে করবেন কেন? আর বিচারের ব্যাপারে আমরা সব রাজনৈতিক দলে কিভাবে কথা বলছি না কেন? কোথায় এখানে সমস্যা? বিচারটাকে কেন যতটা আমরা নির্বাচন আমি তো বিএনপির বিরুদ্ধে বলতেছি না ভাই, আমার কথাটা বোঝার চেষ্টা করবে। আমি বলছি সকল রাজনৈতিক দল একইভাবে বলছি না কেন? বিচারটাকে আরো হাইলাইটস করছে না কেন? সংস্কারটাকে আরো হাইলাইটস করছে না কেন? আমি এই প্রশ্নে আসবো। আর একটা কথা ওনার কাছ থেকে আসছে যে যাদের ভোট নাই টেন নাই, ভোট আসুক না আসেন, ইলেকশন করেন না, অসুবিধা কি? এত আগে আগ বাড়িয়ে কেন মানে ওভার এস্টিমেট করছেন আর আন্ডারমাইট করছেন? এটা তো দরকার নাই। ভোট তো সামনে আসেই, দেখা যাবে ভোটের মাঠে জনগণ কাকে গ্রহণ করে। সুতরাং এগুলো আসলে কাউকে হিট করে কথা বললে এটাই সময় না। এটা কিন্তু রাজনৈতিক দল যারাই করবে তারা কিন্তু লোজার হবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। হাবিবুর রহমান, আমি আপনার কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে আসবো। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। বিরতি থেকে ফিরে আবার আলোচনা শুরু করব। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0। আর আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আপনাদের অতিথিদেরকে প্রশ্ন জানাতে পারেন। হাবিবুর রহমান হাবিব, বিরতির আগে বলছিলেন, মোহাম্মদ সেলিম বলছিলেন বেশ কিছু কথা, যে জায়গাতে উনি একটি বিষয় এনেছেন যে সংস্কার এবং বিচারের জায়গাটি আরও জোরালো হওয়া উচিত। তিনি বলেননি যে বিএনপি চাচ্ছে না, কিন্তু তিনি বলেছেন যে বিচারের, কিন্তু এই গণ অভ্যুত্থানের যে এতগুলো মৃত্যু, এই বিচার নিয়ে তো আপনাদের কোনো দ্বিমত নেই, কিন্তু এই বিচারটা নিয়ে আপনার কি একটু ঢিলেঢালাভাবে কাজ করছেন কিনা? এই জন্য অন্যান্য দলের কি কোনো ধরনের নাখোশ কিনা আপনাদের উপর? বা কারণ আপনারা বড় দল, সেইভাবেই চিন্তা করতে পারেন তারা। লোক মারা গেল আমাদের, আহত হলাম আমরা, নিখোঁজ হলে আমরা, লক্ষ লক্ষ মানুষ কারাগারে গেল আমাদের লোক। আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়াকে মিথ্যামিথ্যে সাজা দিল, পুরোনো ঢাকায় সাথে বাড়িতে পৌর বাড়িতে রাখলো। আমাদের নেতা তারেক রহমানের নামে একটা মামলাতে সাজা দিল। ডক্টর জুবাইদুর রহমানের মতো একটা এই উপমহাদেশের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তাকে সাজা দিল। আমরা বিচার চাবো না, আমার থেকে বেশি বিচার চাবে কারা? আমার থেকে বেশি ক্ষতিগ্রস্ত কেউ? ঘর বাড়ি ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীরা। আর আমরা বিচার চাবো না, আমাদের সে অন্যরা বিচার বেশি চাবে, হয় কোনো দিন? এ থেকে মানবে? এই যে অসংখ্য কথাবার্তা। আমরা তো বিচার চাই, আমরা সংস্কারও চাই। আমরা বলেছি বিচার এবং সংস্কার, কারণ বিচার তো যে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছিল, আমার ঈশ্বরদের ফাঁসি দিয়েছিল 9 জনকে, 25 জনকে যাবজ্জীবন, 14 সালে কি 19 সালে তাদেরকে ফাঁসি কার্যকর হয়েছিল 5 বছর। আমাদের পিন্টু ভাইকে ফাঁসি দিয়েছিল, জামাত ইসলামকে ফাঁসি দিয়েছিল, ফাঁসি কি কার্যকর হয়েছিল? ফ্যাসিস্ট সরকার তো ক্ষমতা ছিল। একটা ফাঁসি কার্যকরী করতে যদি 10 থেকে 15 বছর সময় লাগে, 10 থেকে 15 বছর সময় লাগে। আবার কোনো কোনো ক্ষেত্রে 3-4 বছরও দিয়ে ফেলে। একটা সময় তো লাগবে। এখন আপনি কয় বছর পরে আপনি সব বিচার সমাপ্ত করেন? মানে একটা এই বিচার সমাপ্ত করবেন, তারপরে আপনি ফাঁসি দিবেন, সংস্কার করবেন, তারপরে ফাঁসি দিবেন। না, প্রশ্নটা হলো সংস্কার এবং বিচারের প্রশ্নে আপনারা শুধু নির্বাচনকেই এগিয়ে রাখছেন। না না, এরকম একটা প্রশ্ন উঠছে কিনা? করবো কেন? আমরা বিচারও চাই, নির্বাচনও চাই, সংস্কারও চাই। আমরা সংস্কার চলমান। বিচার তো আজকে বললে কালকে শেষ হবে না। ধরে বিচার আচার ছাড়াই তাহলে তাদের এই ফাঁসি দিয়ে যাওয়া লাগবে। এই যে অবাস্তব যে জিনিসগুলো হবে না তো। আমার ফাঁসির আসামি আমার পাশে আমার ভাবনার পলাশ ছিল কেরানীগঞ্জে, আমি তাকে সূর্যমুখী ছিল হলো ওইতে হাঁটতো, কত আসামিকে আমি দেখেছি ওখানে।
তো এগুলি তো ফাঁসির প্রক্রিয়াটা তো অনেক দূরে, বাস্তবায়ন কত দূরে। তো সেই জন্য যারা বলে যে আমরা বিচার শেষ, সংস্কার শেষ করবো, তারা নির্বাচন চায় না। তারা অনন্তকাল ধরে তারা এইগুলি বিচার করবে, ফাঁসি হবে। এবং নির্বাচন কথা বলছে না, নির্বাচন কমিশন সংস্কার কেন? আমরা নির্বাচন কমিশন করেছি, গত সরকার যা তারা তো নির্বাচন কমিশন তৈরি করছে। বিশেষ করে এনসিপি এবং জামাতের অভিযোগ হলো যে আপনাদের দ্বারা প্রভাবিত, আমাদের কেন প্রভাবিত হবে? তারা নির্বাচন করেছে, তারা কি নির্বাচন করেছে একটা যে সেখানে বিএনপিকে জিতিয়ে দিয়েছে এমন কিছু হয়েছে? বা নির্বাচন তারিখই কি তারা দিয়েছে? তারিখও তো তারা দেয়নি। যে বিএনপি বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে, আপনার নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচন। এই নির্বাচন কমিশনটা তো এর আগের সরকার, যে আওয়ামী লীগ সরকার, তাদের করা আইনের মাধ্যমে গঠিত হয়েছে। এটা তো সত্যি। তো কোন আইনে করবেন? কাকে করবেন আপনি? যাকে করবেন ঘুরে ফিরে আওয়ামী লীগ 15.5 বছরে যেটা করে গিয়েছে, যে গঠনে যাকেই আপনি করেন না কেন, যাকেই করেন না কেন, আওয়ামী লীগের লোকই তো রয়ে গেছে এখানে। কাকে বাদ দিন আপনি? সব এসপিডিসি সবকে আপনার এখন কি এনসিপি হয়ে গেছে না জামাত না বিএনপি হয়েছে? নিশ্চয়ই হয়নি। তারা তাদের সেই ধারণার মধ্যে আছে। এখন প্রেশারে পড়ে তারা হয়তো এখন সরকারের সাথে কাজ করতেছে। রাতারাতি সব পরিবর্তন করতে পারবেন না। কতদিন করবেন আপনি বলেন? কতদিন করবেন? আমি তো সরকার পরিবর্তনের সাথে সাথে আমি কিন্তু একদিন পর থেকে বলা শুরু করেছিলাম, অন্তত পুলিশে 50,000, কিছু এসআই, কিছু বিশেষ ক্যাডার নিয়ে, কিছু ম্যাজিস্ট্রেট, কিছু আপনার মুন্সেফ, মানে জাজ, এগুলো নিয়োগ দেওয়া হোক, কিছু আদালত বিচারক। কয়েকদিন হলো আমি প্রথম থেকে বলি, তখন আমাদের টাকাতে কী বলেন আপনারা? হ্যাঁ, প্রাথমিকভাবে এগুলো লাগবে। তারপরে আপনার ওই প্রজেক্ট ডাইরেক্টর ঘুষ খেলো কিনা, এক্সচেঞ্জ ঘুষ খেলো কিনা, চিফ মিনিস্টার ঘুষ খেলো কিনা, পরে কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে এইগুলি লাগবে। তো সেগুলি প্রক্রিয়া দিয়ে কিছু কাজ করে ফেলেছে তারা, ওদের সাথে তারা করেছে। এখন আমার কথা হলো যে আমার তো প্রথম একটা জিনিসটাই সবচেয়ে বড়, একটা দেশ তো দুইবার স্বাধীন হয় না, একটা দেশ একবারই স্বাধীন হয়। হ্যাঁ, আমরা দ্বিতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। আমরা 90 সালে আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, রাজপথে থেকে আন্দোলন করে আমরা শহীদের সাথে পতন ঘটিয়েছি। ওরা একটা ব্যাখ্যা দিয়েছে, সেকেন্ড রিপাবলিকের এক ধরনের ব্যাখ্যা আছে। এটি ওই 71 স্বাধীনতার সাথে হয় না, কনফ্রন্টেশনে যায়নি তারা। 71 স্বাধীনতা অনেক বড় ব্যাপার। সেটি অবশ্যই 71 স্বাধীনতা আমরা অনেকে স্বাধীনতার বিরোধিতা করেছি। হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। 71 স্বাধীনতা আমরা 71 চেয়েছি, আমরা চেয়েছি 71, সরাসরি আমরা বিরোধিতা করেছি, স্বাধীনতার বিরোধিতা আমরা করেছি। আজকে তো হলে সেটারও বিচার হওয়া উচিত, সেটারও বিচার হওয়া উচিত, এটারও বিচার হওয়া উচিত। আপনি গণহত্যা, মানবহত্যা, আপনার এগুলি একই জিনিস। তো আপনি কেউ রক্ষা পাবে, কেউ পাবেন, তা তো হবে না। বিচার সবারই হতে হবে, একটা হত্যারও বিচার হতে হবে, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। এখন কথা হলো আমাদের খুব পরিষ্কার কথা, আমার ক্ষমতা কেমন ভোগ করতেছে দেখেন। আমার ঈশ্বরদী আটঘরিয়াতে একবার সিম্পল একটা ঘটনা, একটা কলেজের মহিলা প্রতিনিধি সদস্যের ফর্ম নিয়ে, এইটা নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে, একটু ধাক্কাধাক্কি ছোট হয়েছে। পরে প্রশাসন মধ্যস্থতা করে সেখানে আপনার মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, আমরা ঠিক করে দিয়েছি। আমাদের লোকেরা সব চলে গেছে মোটরসাইকেল রেখে, জামাত সেখানে যায়নি। না গিয়ে তারা অস্ত্রপাতি জোগাড় করে মসজিদের পাশে রেখে ইটি করে মসজিদে নামাজ পড়ার সময় বোম দুটো ফুরিয়ে মসজিদে ইমাম সাহেব। কে ফুটিয়েছে এটা? এই জামাত শিবির ফুটিয়ে প্রমাণিত। আমি বলি আপনাকে, এটা আমাকে প্রশাসন বলেছে। আমাদের লোকেরা তো চলে গেছে প্রশাসনের কাছে। মসজিদের ইমাম সাহেব নিজে বলতেছে বিএনপি মসজিদ আক্রমণ করেছে, গুলি বন্দুক নিয়ে আপনারা প্রতিহত করুন। মসজিদে বেরে ওখান থেকে দেখা যাচ্ছে ভিডিওতে, ওখান থেকে অস্ত্র নিয়ে এই নিয়ে তাকবীর আল্লাহু আকবার বলে, আমার জীবনে আমি দেখি নাই। আমার ওখানে যতগুলি মোটরসাইকেল, সামনে 74টা মোটরসাইকেল ভেঙেছে, ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমার অফিস ভেঙে দিয়েছে, পাশে হোটেল ছিল সেটা ভেঙে দিয়েছে, ওখানে আপনার একটা কম্পিউটার সেটা ভেঙেছে। এই যে আমার 4 জন লোক আহত, আসিফুদ্দিন আমার সিনিয়র দুগ্নাভক, তাকে কুপিয়েছে। আমার ওখানে প্যানেচার রতন, তাকে কুপিয়েছে। মামুনকে কুপিয়েছে। এবং এর নামে রেজা, এই নাম নামকে ও পালাচ্ছে জীবন রক্ষা করে দিলাম। জামাতের আমি নিজে সুরা নিয়ে কোপাচ্ছে, ও দৌড়াচ্ছে, আর এরা একদল লোক তার পিছনে আমি একটু এইটা নিয়ে কথা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে শেষ করে, তার পরিপ্রেক্ষিতে এই যে মামলা হলো, আমাদের মামলা হলো, তারা মামলা করলো, তাদের একটা লোক আহত হয়নি। আমার একটা লোকের হাতে অস্ত্র নাই, একটা লোকের হাতে লাঠি নাই, মারতে গেছে উদ্যোগ তাও নাই। অথচ সংঘর্ষ তো না, সংঘর্ষ হয়নি তো, একতরফা। আমাদের লোক চলে গেছে প্রশাসনের কাছে, এর এখানে ভেঙে চলে আসছে। পরে আমাদের লোকজন গিয়ে আমাদের আমরা খবরটা পেয়েছিলাম। আমি ঢিল মেরেছি, আমি বল ঢিল মেরেছি, কিন্তু ভিতরে ঢুকে নেই। এই যে ক্ষমতা কেন আছে বলেন?
এই আসামি যারা এতগুলি লোককে আহত করলো, এতগুলি গাড়ি ঘোড়া পরে প্রায় 50 লক্ষ টাকা ক্ষতি করছে আমার। ওই পক্ষেও কিন্তু আহত হয়েছে, আমরা যে একজন খবর আহত পেয়েছি। হয়নি, আহত হবে মারা হইতে হয়, আহত হবে কী করে, একজন আহত হয়নি। দিয়ে এই ক্ষমতা যে না ভোগ করতো, তাহলে এই যে 1 নম্বর আসামি যে নিজে সুরাতে কোপাচ্ছে, ধাওয়ায় নিয়ে যে একটা লোককে, সে কি মিটিং করতে পারে? পুলিশ প্রশাসন, পুলিশ তার পাহাড় দেয়? আমি একটু পুলিশ পাহাড় দেয়? সেলিমউদ্দিনের কাছে আসতে এই চাই। জন্য বলছে যে তারা ক্ষমতা ভোগ করতেছে, যে তারা এতগুলি মোটরসাইকেল ভাঙলো, মারলো, ধরলো, বোমা ফাটালো, তারা প্রশাসনের চোখের সামনে গিয়ে তারা বক্তৃতা করতেছে, প্রশাসন তাদের পাহাড় দিচ্ছে। এইটাই বলতেছে যে ক্ষমতা ভোগ করতেছে। তার সম্ভব ছিল? আমি জানি না হাবিবুর রহমান হাবিব আমি যেভাবে নিজে বলছেন, এলাকার মানুষ তো। আমি জানি না মোহাম্মদ সেলিমউদ্দিন আপনি জানতে পারবেন না। আমরা খবরটি অবশ্যই পেয়েছিলাম যে সেখানে দুই পক্ষের, তবে তারা জামাত ইসলামী ছিলেন না, কিছু খবর রাখেন না এই জায়গাটায় আমি অতটা ইয়ে না। নিশ্চয়ই আপনারও নিশ্চয়ই সেখানে খবর জানা আছে। হাবিব ভাই যেভাবে বলতেছেন, এগুলোর মানে পত্রপত্রিকা এগুলো খবর আসছে, সোশ্যাল মিডিয়ায় টোটাল জিনিসটা আসছে। উনি এই যে জামাত মানে বললেন যে বম মারছে কিংবা জামাত আক্রমণ করছে, এর একটা ছবি উনি দেখাতে পারবেন? ওনার কাছে কোনো ডকুমেন্টস আছে? ওই ডকুমেন্টের আলোকে কোনো মামলা করছেন এবং সেই মামলায় ডকুমেন্টগুলো উনি শো করছেন, উনি যেন সেটা আমাদের কাছে একটু মেহরবানি করে পাঠান। জামাত ইসলামী সন্ত্রাসের রাজনীতি করে না, বোমার রাজনীতি করে না। জামাত ইসলামী এটা একটা সুশৃঙ্খল রাজনীতির দল। এগুলো যাদের নিজেদের মধ্যে প্র্যাকটিস আছে মারামারি করার, তারা একে অন্যকে মারামারি করতে পারে। জামাত ইসলামী মানুষ মারার রাজনীতি করে না। জামাত ইসলামী রাজনীতি করে সেটা হলো গঠনমূলক রাজনীতি। সুতরাং এগুলো যা উনি বলছেন, বলতে চাইলে তো ওনার জবান উনি চালাইবেন, কিন্তু এগুলোর তো বাস্তব প্রমাণ থাকতে হবে। বরং ওখানে জামাত অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জামাতকে মারা হয়েছে, জামাতের কোনো ইমামের পিছনে নামাজ না পড়ার ঘোষণা দেওয়া হয়েছে মসজিদে এবং বহু মানে বাড়াবাড়ি করা হয়েছে। আর আমার মনে হয় এগুলো আরও অনেক জায়গায় করা হচ্ছে। এই অধৈর্য, এই উশৃঙ্খলতা আলটিমেটলি যারা করবেন, ইমামতি যেটা, ইমাম তো নেতা এবং সে নিরপেক্ষ থাকবে, সেখানে কি তার ভূমিকার জায়গাটা, সে হকের কথা বলবে, সে সৎ নেতৃত্বের কথা বলবে, সে আল্লাহর আইনের কথা বলবে। ইমাম সে তো কারো মুখের দিকে তাকাই কথা বলবে না। কিন্তু তিনি রাজনৈতিক দলের না, কোনো রাজনৈতিক দলের নামাজের সময় করতে পারেন কিনা, বা মসজিদে যখন নামাজ পড়বেন কেন করবে? নামাজের সময় কেন করবে? মসজিদে তো তেলাওয়াত করবে কোরআন থেকে। দলের কোরআন তেলাওয়াত তো জামাত ইসলামী না, কোরআন তো জামাতের না। তাইলে সে আর মানে কোনো দলের পক্ষে কিভাবে যাবে? সুতরাং জামাত ইসলামীর বিরুদ্ধে একটা অভিযোগ দিলেই হবে না। এই বহু অভিযোগ ফ্যাসিস্ট সরকার দিয়েছে, এটা সেটা নানা কথা, কিন্তু এদেশের জনগণ দেখেছে জামাত এগুলোর সাথে নাই, এবং আইনের মাধ্যমে জামাতের বিরুদ্ধে এর কোনোটাই প্রমাণ করা কখনোই সম্ভব হয় না। আপনার ঘটনায় জামাতই মজলুম, কিন্তু জামাত ধৈর্য ধরেছে, জামাত শৃঙ্খলার পরিচয় দিয়েছে। জামাত ধৈর্যের পরিচয় না দিলে ওখানে যা বাড়াবাড়ি করা হয়েছিল সেটা পরিস্থিতি অন্যদিকে যেত জামাত। সুতরাং আপনিও তো পাবনার লোক, আপনি খোঁজ নিতে পারেন। আর ওনার প্রতি অনুরোধ থাকলো যে না, আমরা তো সাংবাদিকতার সোর্সে আপনিও যদি পান আমার একটু দিয়ে নেন। উনি যে ক্লেমগুলো এখানে করলেন, ওটা কি থানায় করছেন কিনা, সেগুলোর লিস্ট আছে কিনা, ছবিগুলো আছে কিনা, থাকলে আমরা সেগুলো দেখব। জামাত ইসলামী তো সেই দল, যদি তার দলের কোনো নেতাও কোনো ভুল করে তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং জামাত অন্যায়কে প্রশ্রয় দিবে না, দেয় নাই, এটাই হলো কথা। যেটি হাবিবুর রহমান হাবিব অভিযোগ করলেন, আরেকটি বিষয়, এটি আপনার বাংলাদেশ জামাত ইসলামীর এটি একটি ট্যাবুই বলতে পারেন, যে জামাত ইসলামী যখনই মিডিয়ায় আসে শেষ পর্যন্ত তার প্রতিপক্ষ কিন্তু ৭১-এর কথাটা নিয়ে আসে, ৭১-এর ভূমিকা নিয়ে, যেটি হাবিবুর রহমান হাবিবও বললেন। এই এবং দ্বিতীয় স্বাধীনতার কথা বললেন, যদিও এনসিপি সেকেন্ড রিপাবলিকের একটা ব্যাখ্যা তারা দিয়েছে। এই জায়গাতে আপনাদের মতামত কি, মানে আপনাদের রাজনৈতিক অবস্থানটা কি? ৭১ একটা এই সেকেন্ড রিপাবলিকের সাথে মিলিয়ে ৭১-এর একটা সর্বজন স্বীকৃত এদেশের সর্বসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা আমাদের স্বাধিকারের লড়াইয়ে আমরা জয়ী হয়েছি, আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন তোলাই অবান্তর। কিন্তু ৭১-কে ২৪-এর সাথে, ২৪-কে ৭১-এর সাথে, এবং যেটা হাসিনা করেছে, যেটা ইন্ডিয়া করেছে, ফ্যাসিস্টরা এদেশে ইসলামিস্টদেরকে পিটানোর জন্য যে ভাষা ব্যবহার করেছে, সেই ভাষা যদি সেই ফ্যাসিবাদ বিরোধী দাবি করে কেউ করেন, তাহলে যে পরিণতি হাসিনার হয়েছে ওই দিকে যেতে হবে।
এটা বাংলার মানুষ গ্রহণ করবে না। এটা হলো ফেসিবাদের বয়ান, নতুন বয়ান জাহির করেন, পুরাতন বয়ান। 71 নিয়ে কোনো প্রশ্ন নাই, 71 এটা আমরা মুক্তির সংগ্রাম, এটা আমাদের স্বাধীনতার সংগ্রাম, এটা আমাদের আজাদির সংগ্রাম। আমরা আজাদি হয়েছি, স্বাধীন হয়েছি আমরা, এটা নিয়ে কোনো প্রশ্ন যে তুলবে সে তো একটা বোকা। এটা কিসের প্রশ্ন? এটা কোনো প্রশ্নই নেই। আপনার কি সেকেন্ড রিপাবলিককে সমর্থন? সেকেন্ড রিপাবলিক তো আমাদের চিফ অ্যাডভাইজারই প্রথম বলেছেন, তিনি বলেছেন এটা দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি, এবং এনসিপির এটার ব্যাখ্যাও দিয়েছে এই অর্থে যে আমরা মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, অবাধ গণতন্ত্র, সামাজিক সুবিধা, এটা আমাদের রাজনৈতিক নেতৃত্ব 54 বছরে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের খাই মানসিকতা, তাদের পরমত সহিষ্ণুতার অভাব, তাদের ধৈর্যের অভাবের কারণে এবং তাদের লোভের কারণে, তাদের ফেসিবাদী চেতনার কারণে এবং তাদের দুর্নীতির কারণে ওটা আমরা অর্জন করতে পারিনি। সেই অর্থে এই যে দ্বিতীয় যে মানে জুলাই আগস্টের যে সফলতা, এটাকে সেই অর্থে বলা হচ্ছে যে আমরা এটা অর্জন করব ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা ওই 71 যা অর্জন, 71 যে সুফল গড়ে গড়ে পৌঁছানোর কথা ছিল, নেতৃত্বের ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে যেটা হয়নি, এটাই সেই সুফল এর মাধ্যমে পৌঁছবে, এই অর্থে এটা বোঝানো। আমরা ছোট্ট আরেকটি বিরতিতে যাচ্ছি দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সঙ্গেই। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। যেই বক্তব্যগুলো দিচ্ছিলেন, নির্বাচন কমিশনের কথা বললেন, আপনারা দুজনই বলেছেন। আমি একটি বিষয় এখানে আনতে চাই। আজকে আমরা একটি ঘটনা দেখলাম, সেটি হলো যে ইশরাক হোসেন, তিনি তাকে একটি একটি সভা করা হয়েছে নগর ভবনে, এবং নগর ভবনে তার পেছনের ব্যানারে দেখলাম মাননীয় মেয়র, অর্থাৎ এবং এর আগে ইশরাক হোসেন বলেও ছিল যে শপথের জন্য তিনি চাপ দিচ্ছেন সরকারের কাছে। এই জায়গাটিকে আমি একটু হাবিবুর রহমান হাবিবের কাছে আসতে চাই যে এই জায়গার এই ব্যাখ্যার জায়গাটি কি হতে পারে, যে তিনি তো বলছেন এবং সরকার শপথ পড়াচ্ছেন না, এই জায়গা কি তিনি নিজে শপথে যেতে পারেন কিনা, বা আপনাদের দলীয় অবস্থানের জায়গাটি কিভাবে বিবেচনা করছেন? এখানে আমার খুব স্পষ্ট বক্তব্য, চিটাগাঙে ডাক্তার সাদাত হোসেন শপথ নিয়েছে না, কীভাবে নিলেন? এখানে আপনি আইন মানবেন, সরকার মানবেন, আবার আপনি মানবেন না সরকার। এখানে নির্বাচন কমিশন গেজেটভুক্ত করেছে, কোর্ট শপথ পড়ানোর নির্দেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, আপনি সেখানে গাছ ধরে শপথ পড়াতে দিচ্ছেন না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা উনি বলেন 10 টাকা উন্নত এটাকে আপনার শপথ পড়ানো যাবে না। এই যে গাছ ধরে কথা বলা, আপনি কোর্টও মানলেন না, আপনি নির্বাচন কমিশন মানলেন না, অথচ আপনি নির্বাচন কমিশনের পদত্যাগ চাচ্ছেন। আপনি কোর্ট মানবেন না, আপনি সরকার পরিচালনা করতেছেন, এটা তো হয় না। এই জন্য শেখ সাহেব আমরা বললাম জনতার মেয়র, এই জন্য এই কথাটা এখানে আসছে। এই যে দেখেন, উনি তো বললেন না, এই দেখেন আপনারা আলোকে দেখেন যে আমাদের আমি নিজে এই যে টুপি মাথায় দেখেন, অস্বীকার করেন, অস্বীকার করবেন, অস্বীকার করেন, এগুলি না, এগুলিকে বানানো, দেখেন এগুলিকে বানানো, দেখেন না আপনি এক জায়গায় এটা কে, এটা আপনি অস্বীকার করেন, আপনার কি বলবো, এটা আরো ভিডিও দেখানো যাবে, দেখাতে পারবেন না, নাই তো, দেখেন আরেকটা দেখেন। এই যে কথা যে আপনারা বলেন, আপনারা যে যখন আমরা বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই এই আলোচনায় আপনি মোহাম্মদ সেলিম উদ্দিনের কাছে না দেখেন কিভাবে ভাঙতে, দেখেন পুলিশের সামনে, পুলিশের আমরা উঠাই না, পুলিশের সামনে কিভাবে গাড়ি ঘোড়া ভাঙচুর করতেছে। পরে এটি নিয়ে তো মামলা হয়েছে, মামলা হয়েছে এবং এটি বিচারাধীন আছে। কেন ক্ষমতায় আছে বলতেছি, এতগুলি ভাঙার পরেও তারা পুলিশ পাহারায় তারা মিটিং করতেছে, ক্ষমতা তো ভোগ না করতে পারতো এটা না। সেখানে এই যে উনি যে বললেন কতগুলি মরছে, একটা দুই না 74টা আমরা যা সামনে সবগুলো, আমি একটু ইশাকের মিথ্যাচার আমরা করি না। জি, এবং ইমাম সাহেব এখানে কি বলতেছে দেখেন, কিভাবে এখানে সে ওইটা নিয়ে ইয়ে বলতেছে আর কি। না, আমরা এই বিষয়টি নিয়ে যেহেতু এটি বিচারাধীন অবস্থায় আছে, মামলায় আছে, আমরা সেই জায়গাতে একজন নমিনেশন প্রাপ্ত ব্যক্তি কি বল দেখেন।
নিশ্চয়ই এগুলো আপনি আলামত হিসেবে আরে আদালতে ক্যান্ডিডেট ঘোষণা করা হচ্ছে নাকি সে বলতেছে আদালতে আলামত হিসেবে দিবেন। আমরা একটু আরেকটা জায়গায় বলতেছে আদালতে আছে তো আলামত। জি, এখন এই যে কথা সেলিম সাহেবের কোনো বক্তব্য আছে কিনা এই বিষয়ে? এই বিষয়ে কোনো বক্তব্য আছে? আমি আরেকটা শেষ করি আরেকটা শেষ করি যে ৭১ কথা বলছে, আমি আমার কথা বলতেছি না। ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন, নিজে বলেছেন স্পষ্ট এইভাবে, আমরা ৭১-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান চেয়েছিলাম, এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা বড় কিছু দোষের ব্যাপার না, এটা হয়, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এটা হতে পারে না। ৭১ আমাদের চেতনা, ৭১ আমরা দেশ স্বাধীন করেছি, লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, মা বোনরা ইজ্জত দিয়েছে, আর তারা স্বীকার করতেছে ৭১-এ আমরা যুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তাহলে এই এক পাকিস্তান রাখতে গিয়ে যে ম্যাসাকারটা হয়েছে বাংলাদেশে, এই যে লাখ লাখ শহীদ হয়েছে, ধর্ষিত হয়েছে, প্রায় 2 লক্ষ মা বোন ধর্ষিত, বাড়িঘর পুড়েছে, জ্বালিয়েছে, তাহলে এই দায় কে নেবে? কিন্তু জামাত ইসলামী তো কনফেস করেছে কিনা এটি নিয়ে তো কনফেস করেছে তারা পলিটিক্যালি। না না, তারা তো এখনো স্বীকার করে না, তাই বলে মুক্তি স্বীকার করে, উনি একটা তা বললেন বছর পরে, তারা তারা ইতে যায়, জাতীয় স্মৃতি যায়, কে ৭১ ঘন্টা জাতীয় স্মৃতি হতে যায়, কার কথা বলছেন? জাতীয় স্মৃতি হতে যায়। বেগম খালেদা জিয়া ক্যাবিনেটে যখন ছিল তাদের মন্ত্রী, তারা গিয়েছিল, তখন জামাত যায়, মন্ত্রিসভা থেকে গেছে, শহীদ মিনারে যায়, তারা বাংলাদেশের ভাষা স্বীকার করে, এই কথা জামাত মিলাদ মাহফিল করে না, এই কথাগুলো নতুন করে স্মরণ হচ্ছে। যখন জামাতের সাথে ছিলেন, জামাতের সাথে যখন ছিলেন তখন কি এগুলো বলে গেছিলেন? কোনটা? জামাতের সাথে যে দীর্ঘ আন্দোলন করার জন্য আপনাকে বলছিলাম যে জামাতের সাথে এই কথাগুলো যে ওনারা বলছেন, নিজের চেয়ে আয়নায় নিজের দেখলে ভালো হয়, তাইলে একইভাবে বিচার হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের, তাহলে এটা উনি কি যৌক্তিক মনে করেন? না, একেবারে আব্দুল আলীম সাহেবের মন্ত্রী এটা কি স্বীকার করেন? যেগুলো বিচার করেছে সেগুলো আব্দুর রহমান বিশ্বাস সাহেব উনি বেগম জিয়ার মনোনীত প্রেসিডেন্ট ছিলেন, তাইলে বেগম জিয়া তাইলে ভুল করেছেন, উনি বেগম জিয়ার চাইতে বেশি রাজনীতি করেন। তারপরে শাহ আজিজুর রহমান সাহেব প্রাইম মিনিস্টার ছিলেন, উনি এটা জিয়াউর রহমান সাহেব ভুল করেছিলেন, ওনারা জিয়াউর রহমান সাহেব এবং বেগম জিয়ার চাইতেও অনেক বেশি। এটা তো আওয়ামী বয়ান, এই আওয়ামী বয়ান, ফ্যাসিস্ট বয়ান দিয়ে আওয়ামী লীগ চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। এই ভাষা ব্যবহার যারা করবে তারা অচিরে একই পথে যাবে। ৭১ তো ৭১ই ৭১, যে পৃথিবীর এমন কোনো দেশ দেখাইতে পারবেন যে কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্তে সবাই একমত হয়েছে? ওই সময়ের প্রেক্ষাপট, ওই সময় না না বলেন, পৃথিবীর একটা দেশের নাম বলেন যে যেখানে স্বাধীনতা যখন হয়ে গেছে তখন তো আপনারা স্বাধীনতা হয়ে যাওয়ার পরে জামাত কি কখনো বাংলাদেশের বিরুদ্ধে একটা টু শব্দ করেছে? এখনো স্বীকার করে, একটা টু শব্দ করেছে? তারা বলে আমরা এখন দরকার কি কথা বলে? আপনারা আওয়ামী বয়ান নিয়ে বিএনপি, আওয়ামী বয়ান নিয়ে বিএনপি আওয়ামীর পথে যায় না, ফ্যাসিস্টদের বয়ান দিয়ে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না। ফ্যাসিস্ট বয়ান বন্ধ করেন, এগুলো ফ্যাসিস্টগুলো হলো এইটা হইল ইসলামপন্থীদেরকে এবং দেশপ্রেমিক শক্তিকে, যে দেশপ্রেমিক শক্তিকে দুর্বল করার জন্যই আওয়ামী লীগ এই বয়ান জাহির করেছিল। আপনারা কয়েকজন, এটা বিএনপি সবার বক্তব্য না, আপনারা কয়েকজন বিএনপিকে রাস্তায় বসাইবেন, আপনারা কয়েকজন বিএনপিকে রাস্তায় বসাবেন। আপনারা বেগম জিয়ার রাজনীতি, জিয়াউর রহমানের রাজনীতি বাদ দিয়ে আপনারা ইন্ডিয়ান রাজনীতি করতেছেন। কিছু বিএনপির ব্যক্তি ইন্ডিয়ান রাজনীতি করতেছেন, ফ্যাসিস্টদের বয়ান দিচ্ছেন, আপনারা অচিরে ডুবাবেন বিএনপিকে, বিএনপিকে ডুবাবো না। এগুলো না কথা, আমরা বিএনপিকে এগুলো কথা না। আপনারা ইন্ডিয়াকে বাংলাদেশের গুড়িয়ে রাখার জন্য কত চেষ্টা করছেন, অস্বীকার করতে পারবে না। তাহলে এটা বলা দরকার কি? ৭১ তো ৭১, আমরা মুক্তিযুদ্ধ জানি, আমরা এইটা সামনে এনে কি প্রমাণ করতে চান? ইন্ডিয়াকে খুশি করতে চান? আমরা ইন্ডিয়াকে খুশি করতে চান? আমরা ইন্ডিয়াকে খুশি করলে আমাদের জেলে থাকে, ভোট পাওয়ার জন্য আমাদের জেলে থাকে, আপনারা জিরো পাবেন। আপনারা তো এই বয়ান নিয়ে ফিল্ডে যাওয়ার পরে লোককে আপনারা জয়েন করেছেন, জনপ্রত্যক্ষ আপনারা আওয়ামী লীগের লোককে যোগদান করেছেন দলে। এই বয়ান নিয়ে দলে যোগদান বয়ান নিয়ে যারা দলে রাজনীতি করবেন, মোহাম্মদ সেলিমউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আমরা শেষ প্রান্তে আওয়ামী লীগকে আপনারা দলে যোগদান করেছেন, আমরা আওয়ামী লীগকে যোগদান করেছি। পুরো বিএনপির বয়ান নয়, আপনারা বিএনপির মধ্যে কিছু লোকের
এইটা বলে হবে না, আলাদা করা যাবে না। বিএনপির মধ্যে কিছু লোক আপনারা আওয়ামী লীগের লোককে যোগদান করাচ্ছেন, করতে চান, আওয়ামী লীগের মাস্টার টাইপের লোককে আপনারা যোগদান করাচ্ছেন। মোহাম্মদ আমাদের সেলিমউদ্দিন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা আওয়ামী লীগের লোককে আমরা দলে যোগদান করাইনি, করাবো না আমরা। কারণ আমাদের যে আপনারা জিয়াউর রহমানের আমাদের চেয়ে বেশি ইতিহাস রাজনীতি আছে, বুঝেন না, আমাদের তো ইতিহাস বেগম আছে। জিয়ার চেয়ে বেশি রাজনীতি বুঝেন। আমাদের আমরা একদম অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মহান মুক্তিযোদ্ধা, এটা জবাব দেন। মহান স্বাধীনতা ঘোষক আব্দুর রহমান বিশ্বাস দেশের প্রেসিডেন্ট হলো কিভাবে? কে আমাদের করেছে? আমাদের আমাদের আব্দুর রহমান বিশ্বাস কে? আর অন্যর অতীত আছে, হ্যাঁ, এবং আপনারা কি বেগম জিয়ার বাংলাদেশের চেয়ে বেশি অর্থনৈতিক রাজনীতি উন্নতি, বুঝেন? সব অর্থ উন্নতি মূল হলো আমরা শহীদ একদম রাষ্ট্রপতি শেষ জিয়া প্রান্তে রহমান, আমি বেগম খালেদা জিয়া, এরা দেখবেন তাদের কি বিএনপি আছে? স্ট্যান্ডিং কমিটির কেউ এই তার কথা কি বলে আছে? না। তার কি আছে? বিএনপির তাদের কি স্ট্যান্ডিং আছে? কমিটির কেউ এই ভাষাটা তাদের ব্যবহার কি করে না। আছে? ইতিহাস আছে। এটা হলো আমাদের বিএনপির বিএনপি কে অতীত আছে। ডুবাবার জন্য আমরা বিএনপির অতীত ইন্ডিয়ান আছে, বয়ান বিএনপির নিয়ে ইতিহাস কিছু আছে। ব্যক্তি জি, বিএনপিকে মোহাম্মদ সেলিমউদ্দিন এবং হাবিবুর রহমান হাবিব, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, এই আলোচনা আসলে চলবেই, আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে। আমরা যেটি চাই সেটি হলো যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন বাংলাদেশের গণতন্ত্র আবারও ফিরে আসে। সেই জন্যই পুরো জাতি নির্বাচনের দিকে তাকিয়ে আছে। সেই নির্বাচন ফেব্রুয়ারিতে নাকি মার্চে নাকি এপ্রিলে, এই প্রশ্ন রাজনৈতিক দলগুলোর কাছে অনেকটাই যুক্তিযুক্ত, কারণ তাদেরকে ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে যেতে হবে, তাদের কর্মী সমর্থকরা কাজ করবে। কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু ভোটটাই গুরুত্বপূর্ণ। সেটা যখনই হোক সুষ্ঠু একটি নির্বাচন হবে, সেই প্রত্যাশাই জনগণের এবং বাংলাদেশের যে ভোটাররা আছে এবং গণতন্ত্রকামী মানুষদের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশার জায়গাটি অবশ্যই প্রতিফলিত হবে আগামী নির্বাচনে, তেমনটি চাওয়া, সেই চাওয়া রেখেই শেষ করছি ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ার।